নমস্কার, জেসি নিউজের তরফ থেকে আমি দোলা। আমার সাথে আছেন আজ এক বিশেষ ব্যক্তি যার পরিচয়ের অপেক্ষা রাখে না। উনি মাল্টি ট্যালেন্টেড এবং ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর মিস্টার অনিন্দ্য সরকার। কেমন লাগছে দাদা? হ্যাঁ, কফিটা এখনো খাইনি। ওয়ান্ডারফুল, একটা অদ্ভুত পরিবেশে আমরা আছি। এখানে রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে, ক্যাফের মধ্যে রয়েছে বছর, এবার সামনে এরকম একটা গোলামি সুযোগ রয়েছে। এরপরে নিজের আমেজ খারাপ লাগার কোনো রকম মানে ব্যাপারই নেই, সবটাই ভালো লাগার একটা দাদা অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর, তো এর মধ্যে অনেক কাজ চলছে দাদা, আমাদের ব্যস্ত, তার মাঝেই আমাদের ইনি সময় দিয়েছেন এবং তার জন্য আমরা খুব কৃতজ্ঞ ওনার কাছে। দাদা বর্তমানে কি কি প্রজেক্ট চলছে, কি কি কাজ চলছে? প্রথমটা বলি যে আমি ব্যস্ত এবং মস্ত এই দুটো জিনিস এই জীবনে হতে পারবো না, এটা আমি জেনে গেছি খুব ভালো করে। সুতরাং ওটা নিয়ে আমি ঘাবড়াই না যে সময় দিতে পারবো কি পারবো না। সময় অ্যাকচুয়ালি আমাদের হাতে, আমরা প্রত্যেকে ঘড়ি করে যখন থাকি অ্যাকচুয়ালি আমাদের হাতে সময়। তো যখন সময় ইচ্ছা যখন হবে তখন সময় ঠিক পারবো না। আজকে যেমন আমি ইভিনিং ওয়াকে দিয়েছি, প্র্যাকটিক্যালি ইভিনিং ওয়াক করতে করতে তোমাদের সঙ্গে আড্ডায় চলে এলাম, হঠাৎ করে। এইটা আলাদা করে অ্যারেঞ্জ করার দরকারই পড়ে। মানুষের ইচ্ছা থাকে যে একটুখানি এখানে স্টেশন ধরলাম, একটা হল্ট নিলাম, খানিক্ষণ আড্ডা মারলাম, আবার হাঁটতে হাঁটতে ফিরে যাবো। আমি প্র্যাকটিক্যালি করতে গিয়ে চেষ্টা করি, যদি থাকে না চেষ্টা করি যে প্রায় 5.5-6 কিলোমিটার হাঁটার আছে। যেহেতু শীতকালে তো সুইমিং করা যায় না, আর এই বয়সে এখন এসে জিম করার খুব একটা আমাকে সিক্স প্যাক করার দরকার নেই। তো ন্যাচুরালি আমি বিশ্বাস করি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখা, তাতে ব্রেন ঠিক থাকে, এখানে চর্বি জমে না, দেখে একটু জমলেও সেটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। সবটা মিলিয়ে আমি চেষ্টা করছি যে একটু সচেতন থাকার। এবার আসি আমার কি কাজ চলছে তার। কাজ বলতে এই মুহূর্তে চলছে কিন্তু গৃহপ্রবেশ বলে একটি সিরিয়াল। গৃহপ্রবেশ প্রায় 1 বছর ধরে চলছে আমাদের, খুবই সাকসেসফুল একটা সিরিয়াল। রাজ চক্রবর্তী প্রোডাকশন, সেটা রাত্রি বসু দিনে এটা প্রডিউসার। স্টার জলসায় হয়, এখন রাত্রি 10টায় হয়, আগে 8:30টায় হতো। তো গৃহপ্রবেশ খুবই সাকসেসফুল একটা প্রোডাকশন। সেখানে একটা অন্যতম ভূমিকায় আমি রয়েছি, দর্শকরা নিশ্চয়ই দেখেছেন যাবৎকাল। তো সেখানে আমাদের পুরো ফ্যামিলিতে থাকতো বিদেশ, নিউ ইয়র্ক, ম্যানহাটন। তো সেইখান থেকে গল্প শুরু হয়। একটা বাঙালি পরিবার, তারা বিদেশে গিয়ে তাদের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয় এবং নানান রকম কলকাতা থেকে তারা বা মানে গ্রাম থেকে তারা প্র্যাকটিক্যালি মশলা নিয়ে ওই দেশে এক্সপোর্ট করতো এবং সেখানে একটা বিশাল বিরাট কোম্পানি আমাদের রয় কোম্পানি, রায় কোম্পানি। কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা শিকড়ের টানে, মাটির টানে, নিজের দেশের টানে আমরা আবার ফিরে আসি। এখন এই ঘাট প্রতিঘাত চলতেই থাকছে। 1 বছর হয়ে গেল প্রজেক্টটা, ন্যাচুরালি একটা অদ্ভুত আত্মীয়তা তৈরি হয়ে গেছে চরিত্রের প্রতি, প্রত্যেকটি মানুষের প্রতি যারা আমার সঙ্গে শিল্পী এবং কলাকুশলী রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে অদ্ভুত আত্মীয়তা তৈরি হয়ে গেছে। এবং যেহেতু চরিত্রটা খুবই ভালো বিয়ে করা এবং যথেষ্ট অ্যাক্লেমেশন সবার কাছ থেকে দর্শকদের কাছ থেকে, আর এই মুহূর্তে আরেকটা পাশাপাশি কাজ চলছে, সেটা হচ্ছে জি বাংলায় আমরা করি পরিণীতায়। আমি একটা অনেক পরে ঢুকেছি, ওদের প্রায় 370 পর্ব বেরিয়ে যাওয়ার পরে আমি ঢুকেছি। কিন্তু আমার এখানেও চরিত্রটা ভীষণ ভালো, খুব ডায়নামিক একটা ক্যারেক্টার। একটা কোম্পানির চেয়ারম্যান যে হিরোইনকে চাকরি দেয় এবং চাকরি দেওয়ার ক্ষেত্রেও সে তার শর্ত আরোপ করলেও কিন্তু দেখা যায় যে বুদ্ধিমত্তার জন্য বা কোথাও একটা ইন্টেলিজেন্সের জন্য এই নীতিটাও পছন্দ হয় এবং সেখানে সমস্ত অন্তরায় তারা প্রায় অফিস এগেনস্টে থাকলেও এই মানুষটাই নীতিকে কিন্তু ব্যাকআপ দেয় এবং চেষ্টা করে যে ওটাকে ভালো কাজ করে। তো সেরকম একটা পজিটিভ ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাও খুব অ্যাক্লেমেশন পাচ্ছে। প্রত্যেকে এই মুহূর্তে আমাকে অনেক জায়গায় বলছে যে পরিণীতা আপনাকে দেখলাম, তোমাকে দেখলাম। তো খুবই ভালো লাগছে। বিক্রমজিৎ সিংহ চরিত্রটার নাম, এবং ক্যারেক্টারটা দেখতে আমার খুব মজা লাগছে। দুটো
দু ধরনের ক্যারেক্টার। ওখানেও যেমন খুব স্মার্ট অ্যান্ড ইয়ে ছিল, কিন্তু তার মধ্যে একটা পরিবারতান্ত্রিক ব্যাপার ছিল। কিন্তু এখানে কমপ্লিটলি এই লোকটার পরিবারটা মানে হচ্ছে এই বিজনেস ওয়ার্ল্ডটা। তো দুটো চরিত্রের ওইটা একটা তারতম্য রয়েছে। তো দুটোকে চেষ্টা করছি ভালো করে করার। এবার বাকি জনতা জনার্দন যারা আমাদের গণদেবতা তারা বলবেন আমার কীরকম চলছে। আমি এনজয় করছি। দাদা আমাদের ঘরের মানুষ, আমরা টিভি খুললেই দাদাকে দেখতে পাই, আমাদের ঘরে চলে আসে। তো এই মুহূর্তে দাদার এই দুটো প্রজেক্ট চলছে, একটা হচ্ছে পরিণীতা আর একটা গৃহ প্রজেক্ট। আপনারা দেখেন, যারা তো দেখছেন, যারা দেখেন না দাদাকে দেখবেন। খুব ভালো সিরিয়াল, আমিও দেখি মাঝে মাঝে যখন বাড়িতে থাকি, আমি দেখি, সবসময় দেখা হয় না। থ্যাংক ইউ সো মাচ। দেখো ভালো লাগবে, খুব ভালো লাগে। এবং কতটা কানেক্টেড বলে একজন মানুষ তার একজন মানুষ কতটা কানেক্ট হলে তার প্রফেশনের সাথে তার এতটা ভালোবাসা থাকে। তো এই যে ভালোবাসা আপনার সিনেমার প্রতি, সিরিয়ালের প্রতি, এটা কিভাবে হলো, শুরুটা কিভাবে? আমি সিনেমা সিরিয়ালকে না আলাদা করে দেখি না, পুরো চলচ্চিত্র মাধ্যমটাই এক। আমার কাছে যা কিছু চলে তাহাই হলো চলচ্চিত্র। হ্যাঁ, যা কিছু চলছে আমার ক্যামেরার চোখ দিয়ে বা আমার নিজের চোখ দিয়ে যেটাই দেখছি যে চলছে, হাঁটছে, চলছে মানুষ, সেটা আমার মনে হয় সিনেমাটিক। হ্যাঁ, আমি ওইখান থেকে। আর ভালোবাসার কথাই যদি বলো, আমি একটা স্লোগান সবসময় ব্যবহার করি, সিনেমা হলো জিসকে সিনে মে হ্যাঁ মা তার নাম সিনেমা। এটা আমি সবসময় বলি। আর আমি বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি যে এর কোনো বিকল্প নেই। আমি এই শিল্পের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ এবং আমার অদ্ভুতভাবে বলবো যে আমি এটা ছাড়া না জানি না। আমার সব কিছু সিনেমার কেন্দ্রিক, এইটাই মানে তার আশপাশ দিয়ে ঘোরাফেরা হয়। তো আমি ছিলাম পরিচালক, এখন হয়ে গেছি অভিনেতা। অনেক দর্শকই হয়তো জানেন না যে আমার কর্মকাণ্ড কীভাবে শুরু হয়েছিল। আমার অ্যাকচুয়াল প্যাশন কিন্তু পরিচালনা। তখন ভেবেছিলাম জীবনে ফ্যাশনটা করতে গেলে অভিনয় করতে। তো এখন দুটোকেই একাত্ম করে নিয়েছি ভালোবাসা দিয়ে। একটা ছিল পেশা, একটা ছিল পেশা, কিন্তু সবটা এখন একত্রিত হয়ে গেছে, সবটাই এখন ইন্টারমিঙ্গেলড হয়ে গেছে। কারণ কোনোটা থেকে কোনোটা আলাদা নয়। আমার প্রত্যেক দিন শুটিং করতে যাই, সমস্ত টেকনিশিয়ানদের সঙ্গে দেখা হয়, অন্যান্য ফ্লোরের আর্টিস্টদের সঙ্গে দেখা হয় বা নিজের ফ্লোরের আর্টিস্টদের সঙ্গে দেখা হয়। এটা অদ্ভুত আনন্দের মুহূর্ত আর কি। বলছি দাদা কেমন আছে, দাদা তুমি আর কিছু করছো না, ডিরেকশন দেবে না? হ্যাঁ দেবো, আবার নতুন করে ভাবছি ছবি করবো বা ইত্যাদি করবো, আমাকে দিচ্ছে না আমরা ঠিক আছে। তো আমি জানি না আবার ভবিষ্যতে টেলিভিশনে যদি অন্যরকম কিছু হয়। এখন আমরা একটু যারা একটু সিনিয়র তারা একটু দূরে সরে আছে, তাদেরকে সাইডে করে দেওয়া হয়েছে। মানে যারা কর্ম নির্ধারণ করেন তারা হয়তো ভাবছেন যে এদের বয়স হয়ে গেছে, এরা হয়তো পারবে না আজকে সঙ্গে তাল দিয়ে চলতে। কিন্তু বিশ্বাস করুন, আমি সবসময় বলি আমি নিজেকে আপগ্রেড করতে চাই যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আমি শুরু করেছিলাম একদম ওই টিউব ক্যামেরা থেকে, আজকে ডিজিটাল হয়ে গেছে, আজকে এআই চলে এসছে। হ্যাঁ, তা সত্ত্বেও মনে হয় যে শেখার তো কোনো শেষ নেই। সবসময় নিজেকে আপগ্রেড করতে থাকি এবং চেষ্টা করি যে মাধ্যম চলছে সেই মাধ্যমে কাজ করবো, সেই আঙ্গিকে কাজ করবো, সেইভাবে কাজ করবো, সেই স্মার্টনেস দিয়ে কাজ করবো। কোনো সময় আমি পিছিয়ে থাকার মানুষ নই। আমি ভীষণ পজিটিভ, ভীষণ অপটিমিস্টিক একজন মানুষ। আমার কাছে কোনো না হয় না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছো, আমি সবসময় বলি কারেক্ট আছি। তার কারণ সে তার মতো ভেবে নিক যে ভালো না খারাপ, আমি কারেক্ট আছি, আমি আমার জায়গা থেকে। হ্যাঁ, তো দিস আর থিংস গোয়িং অন। এই মুহূর্তে এটা চলছে, এবার চেষ্টা করছে এটা ছবি করার। সেটা যদি করতে পারি তোমাদের সকলে ভালোবাসবে, তাহলে আমার থেকে বোধ হয় তৃপ্ত কেউ হবে না। সেটার জন্যই আমি এখন ওটাই খিদে আমার মনে লাগে। আমরাও খুব খুশি হব দাদা সিনেমা করলে, আমরা তো অবশ্যই যাব। আমরা চাই দাদা করুন। এবং চলছে তো ব্ল্যাক ক্যামেরা, ওটা এডিট করে নেবো। হ্যাঁ হ্যাঁ, তো খুব সুন্দর কথা। এভাবেই আপডেট করতে হবে মানুষকে, সংকীর্ণ হয়ে পিছিয়ে থাকলে হবে না। যুগের সঙ্গে নিজেকে এগোতে হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে হবে। দাদা যে কথাটা বললেন, দাদা নিজেকে আপডেট করে নিয়েছেন। তো এখনকার সাথে বা এখন যে টেকনোলজি এসেছে তার সাথে, তো দাদা আপনি কি ছোটবেলা থেকেই আপনার ইচ্ছে ছিল যে আপনি জগতে আসবেন না? নট রিয়েলি। আমি এই জগৎটাকে আলাদা করে দেখি না, একদম জগতের মধ্যেই দেখি। জগৎ মানে যেমন ঘরের মধ্যে ঘর হয়,
তেমনি একটা গোটা জগতের মধ্যে সিনেমা কিন্তু একটা জগৎ বা শিল্প টোটাল মানে ক্রিয়েটিভ ফর্মটা একটা জগৎ আর কি। আমি ছোটোবেলা থেকে ভাবিনি, আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আমার বাবা শ্রদ্ধেয় মানে বিশ্ববরেণ্য পরিচালক ছিলেন, মৃণাল সেনের সহযোগী পরিচালক ছিলেন। এছাড়াও বহু পুরনো ছবি চৌরঙ্গি, মহাশ্বেতা, লাল পাথর, মণিহার এসব ছবির সঙ্গে বাবা যুক্ত ছিলেন পরিচালনার কাজে। উত্তম কুমারের চৌরঙ্গির যে চিত্রনাট্য সেটা আমার বাবার করা। তো সেই দিক থেকে খানিকটা রক্তে ছিল বলা যেতে পারে। কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমি সিনেমা এই শিল্পে আসবো বা কিছু। আমি থিয়েটার করতাম, আমি নিজের একটা ছোট্ট দল ছিল, সেখানে আমি থিয়েটার করতাম বন্ধু বান্ধবদের নিয়ে কষ্ট করে, যেমন করে আর 5টা বাঙালি ছেলে করে। তখন তো এত প্রচার ছিল না, কোনো কিছু ছিল না। আমরা নিজেরাই পোস্টার মারতাম, নিজেরাই স্ক্রিপ্ট লিখতাম, নিজেরাই গিয়ে সেট তৈরি করতাম, সমস্ত কিছু করতাম। অভিনয় রক্তেও ছিল আর স্বপ্নেও ছিল। অভিনয় নয়, তখন তো অভিনয় করার কথা ভাবিনি, কিন্তু থিয়েটারে করতাম, ডেফিনেটলি করতাম। থিয়েটারটা একটা অন্য আনন্দ দিত, তৃপ্তি দিত। তো তারপরেতে যখন হঠাৎ করেই আমি এই ট্রেডে চলে এলাম, আমার বাবার কাছে একজন চিত্রনাট্য কারেকশন করাতে এসেছিলেন, তা আমিও বসে শুনছিলাম। সেটা দীর্ঘ গল্প, ছোটো করে বলি। তো আমিও বসে শুনছিলাম। তো আমাকে বলা হলো যে তোমার কি মনে হয়? তো আমি সাজেশন দিয়ে ফেললাম নির্বোধের মতন, কিন্তু তো সবার সেটা পছন্দ হয়েছে। এইটা তো আমরা কেউ ভাবিনি, ইয়ার পয়েন্ট অফ দ্য রাইট থিং। তো আমি সঙ্গে সঙ্গে এলাম, আমাকে তখন এই ভদ্রলোক বললেন তুমি অ্যাসিস্ট করবে। আমি আমার বাবার দিকে তাকালাম যে অ্যাসিস্ট করার কী বললাম, সেটা খায় না, মাথায় দেয়। যদিও বাবা ইটালিয়ান মানুষ, কিন্তু আমরা খুবই দেখতে পেলাম। মানে হয়তো উনি পছন্দ করতেন না বা চাইতেন না যে তার সন্তান এই আনসার্টেন মিডিয়াতে আসে। এখনকার মতন যে দলে দলে মানুষ চলে আসে তখন এরকম ছিল না। তখন সিনেমা বা এই শিল্পের সঙ্গে যুক্ত হওয়া মানে বাবা পারবে তো, সেখানে রেগুলার চাকরি না, তো মাইনে পাওয়ার কিছু নেই। কবে একটা প্রজেক্ট হবে, কবে একটু টাকা পাবো, সেই দিকে সংসার চলবে, সে কোনো বাবা মাই চান না। কিন্তু যে কোনোভাবেই হোক না কেন, আমার বোধহয় কপালে এটাই ছিল। এবং ভেতরে ভেতরে একটা বাসনা ছিল। আমি চাকরিও পেয়েছিলাম, কিন্তু আমি ট্রেন থেকে পালিয়ে এসেছিলাম। আমাকে অন্য শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি সেখানে। আমি পালিয়ে গেছিলাম, গিয়ে চুপ করে লুকিয়ে বসেছিলাম। 3 দিন পরে বাড়িতে খোঁজ দিয়েছে, তখন তো মোবাইল নেই। 3 দিন পরে বাড়িতে খোঁজ দিয়েছিলাম যে আমি যাইনি চাকরি করতে, আমি কলকাতায় যাবো। তো সবাই খুব আমার উপর ক্ষুব্ধ হলেন, কিন্তু একটা সময় সবাই বুঝতে পারলো যে না, ইচ্ছার বিরুদ্ধে হয়তো ওকে পাঠানো হচ্ছিল। সেই কারণে তারা আমাকে বললেন যে তুমি কী করতে চাও। আর না, আমি এখানেই থাকবো, আমি শিল্পের সঙ্গে যুক্ত থাকবো, আর যে কোনো ফর্মের সঙ্গে, আর্ট ফর্মের। তো তারপরে সে সিনেমায় চলে আসা। তো আমাকে জিজ্ঞেস করলেন তুমি অ্যাসিস্ট করবে? আমি বললাম হ্যাঁ করবো। বাবার সাথে থাকা, বাবা বললো হ্যাঁ কাজ করো, শ্যামল খুব ভালো ছেলে, ওর সঙ্গে কাজ করে শিখতে পারে। তো আমি সেই থেকে কাজ শুরু। তখন প্রায় কিছুই জানতাম না। আস্তে 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 করে ধাপে ধাপে নিজেকে তৈরি করেছি। একদম ক্ল্যাপার বয়স থেকে শুরু করেছি। সেখান থেকে গিয়ে তার পরবর্তীকালে বিভিন্ন শিল্পীদের সঙ্গে কাজ করেছি। শিল্পীদের সঙ্গে তাদের কাছ থেকে সুখ্যাতি পেয়েছি, তাদের কাছ থেকে সাধুবাদ পেয়েছি, তাদের কাছ থেকে প্রশংসা পেয়েছি, তাদের আশীর্বাদ পেয়েছি। সবটা মিলে জীবনের গতিপথ আমাকে একটা দিকে ফেলে দিল। তারপর একটা সময় আমি চলে গেলাম চেন্নাই, মানে ম্যাড্রাস। তখন তো চেন্নাই ছিল না, তখন ম্যাড্রাস। তো ম্যাড্রাসে গিয়ে আমি দেখলাম যে ওদের ওয়ার্ক কালচার কমপ্লিটলি আলাদা, অন্যরকমভাবে ওরা ছবি করে, ওদের প্ল্যাটফর্মটা অন্যরকম। তো সবটা মিলিয়ে ওখান থেকে বেশ কিছু কাজ করলাম, যদিও ওদের ভাষায় নয়, আমাদের ভাষার ছবি, বাংলা এবং ওড়িয়া ছবি। সেখানে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে যেতাম। এবং আজকে যারা যারা প্রকৃতচর্চা শিল্পী, সে প্রসেনজিৎ, ঋতুপর্ণা থেকে শুরু করে প্রায় প্রত্যেকে, সুভাষিস মুখার্জি, ফরাজ মুখার্জি, প্রত্যেকে আমার সঙ্গে ওখানে গেছে। চট্টোপাধ্যায়, তার তখন যারা যারা অভিনয় করতেন তারা প্রত্যেকেই আমার সঙ্গে ওখানে গেছেন। এবং এইখানে ছবি রিলিজ হওয়া অব্দি আমার পুরো দায়িত্ব। মানে আই ওয়াজ দ্য ওনলি বেঙ্গলি পার্সন যে ওদের ভাষার সঙ্গে নিজেকে খাল খাইয়ে ওদের মতো করে সিনেমা, মানে ওরা ওদের মতন ভাষায় বলতো, আমি সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতাম, তারপর সেখান থেকে বাংলা করতাম, করে ফাইনালি একটা প্রোডাক্ট বানাবো। এবং সেখানে এসেও এখানে যখন রিলিজ ছবি হলো আর কি, সেটারও দায়িত্বও আমি থাকতে হতো। মানে প্রজেকশন কীরকম হবে, তখন তো ডিজিটাল প্রজেকশন নয়, বড় বড় প্রজেক্টার মেশিন থাকতো আর কি। সেই মেশিন কীভাবে, মানে কীভাবে অপারেটেড হবে পুরো ব্যাপারটা, ডিস্ট্রিবিউশন কীভাবে, সমস্ত দায়িত্ব আছে। এই করতে করতে একটা নিজের সর্বস্তরে চেষ্টা করেছিলাম নিজেকে যে কোনোভাবেই হোক সবটা জেনে শিখে, মানে না জেনে কোনো কিছু কাজ আজ পর্যন্ত করিনি। যেটা এখনও জানি না সেটা শিখতে চাই, আজ এই মুহূর্তেও শিখতে চাই। যদি কেউ শেখাবার দায়িত্ব নেন, আমি সবসময় রাজি আছি। ভীষণ সুন্দর কথা। মানুষের কতটা ডেডিকেশন থাকলে
সে এতটা ভালোবেসে বাইরে গিয়ে সেই ভাষার সঙ্গে সে বিদেশি, মানে আমাদের বিদেশি অর্থ হয়তো বাইরে নয়, দেশের বাইরে নয়, কিন্তু আউট অফ কান্ট্রি বা আউট অফ সিটি একটা অন্য কালচার, সেই ভাষাটা আমরা তো বুঝি না, সেই ভাষাটাই আমরা বুঝি না। তারপরেও কিন্তু সিনেমার ল্যাঙ্গুয়েজটাই বুঝি, যে কারণে আমি বুঝতে পেরেছি। তো সেই জায়গাটাতে নিজেকে অ্যাকোমোডেট করে অ্যাডজাস্ট করে এই জায়গায় আসা, এবং আমরা মানুষের সফলতা দেখি তার পেছনে কতটা লড়াই থাকে, তো আমরা সেটা দেখতে পাই না। আমরা একটা সিনেমা দেখি, ভালো না লাগলে বলি বাজে, বা সেটা যে কিভাবে তৈরি হয় সেটার পেছনে কত পরিশ্রম হতেই পারে, সবসময় আউটপুটটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা জাস্ট বলে দিই যে না ও ভালো না। যেটা আমাদের মহানায়ক উত্তম কুমারের নায়ক সিনেমাটাতে বলেছিলেন যে ভালো না লাগলে আমরা বলে দিই, কিন্তু সেটা যে কত পরিশ্রম থাকে সেটার তার পেছনে পেছনে আবেগ ভাবনা আছে, আবেগ আছে, পরিশ্রম আছে, আছে, অনেক কিছু আছে, অর্থ আছে। ইনফ্যাক্ট আছে, সবকিছু নিয়ে আমি যারা অদ্ভুতভাবে বিচার করি যে একটা ফুচকাওয়ালার পাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেউ ঝাল কম খাচ্ছে, কেউ ঝাল বেশি খাচ্ছে, কেউ টক বেশি খাচ্ছে, কেউ চুরমুর খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম টেস্ট। একটা সিনেমা সবার যে ভালো লাগবেই এরকম কোনো কথা নেই, বা সিনেমার প্রত্যেকটি দৃশ্যই যে ভালো লাগবে, প্রত্যেকটি অভিব্যক্তি যে ভালো লাগবে এরকম কোনো কথা নেই। হতেই পারে, আমি তার সাথে ডিফার করি, কিন্তু আমি কাউকে তাকে ডিসকার্ড করে দেবো না, একদম বাজে, মানে এটা কখনো বলার অধিকার আমার নেই। শিল্পকে সবসময় সম্মান করা উচিত, কারণ শিল্প একটা সত্তা। আর দাদা একটুখানি অন্যরকম প্রশ্ন করছি, বেশ বেশ এই যে সিনেমার প্রতি ভালোবাসা, এই ভালোবাসার জন্য কোনো ভালোবাসার মানুষ কি পেছনে রয়ে গেছে যাকে সময় দেওয়া হয়নি, মানে এই দিকটায় সময় দিতে গিয়ে তাকে সময় দেওয়া হয়নি? না, সেরকম ভাবে ঠিক নয়, কিন্তু একটা সময় এতই কাজের প্রেশার থাকতো যখন শুধুমাত্র পরিচালনার কাজ করতাম, প্রচুর টেলিফিল্মস বা ইত্যাদি, তখন তো সময়ের কোনো রকম ঠিকঠাক থাকতো না, অনেক মানে ওভারনাইট শুটিং হতো বা ইত্যাদি। সেই কারণে তখন হয়তো ফ্যামিলি কিছুটা হলেও ডিপ্রাইভ হতো, কেননা আমার কন্যা এখন যে বিদেশে থাকে, কানাডায় থাকে, কিন্তু সে স্কুলে একদম নার্সারি লেভেল থেকে ক্লাস 10 অব্দি কীভাবে অ্যাকচুয়ালি বড় হলো আমার ঘাড়ে পুরো দায়িত্ব পড়লো, মানে আমি খানিকটা হাওয়া লাগিয়ে ঘুরে পারলাম। সেটার জন্য আমার স্ত্রী সম্পূর্ণভাবে দায়ী, তিনি পুরো দায়িত্বটা নিয়েছিলেন, কিন্তু মুশকিল হলো যে আমি তাকেই হারিয়ে ফেলি। 2021-এ কোভিডের সেকেন্ড ফেজে আমার স্ত্রী চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে, তো সেইটা আমার কাছে একটা বিশাল সেটব্যাক ভীষণভাবে, কিন্তু আমাকে সবটা শিখিয়ে গেলেন। তার আগেও কিনা আমি প্র্যাকটিক্যালি ব্যাংকে কি সই করতে হয় সেটাও জানতাম, এটিএম থেকে তোর টাকা তুলতে হয় সেটাও জানতাম, সবটা আস্তে আস্তে উনি শেখালেন। এবং শেখানোর পরে দেখলাম কিছুদিন পরেই হঠাৎ করে এরকম মারণ ব্যাধি সবার সারা পৃথিবী ব্যাপী এলো, এবং এই মহামারীর কবলে কত মানুষ চলে গেল, তার মধ্যে আমি একজন ব্যক্তি যে আমি এখন আমি কখনো না ওই নেগেটিভ চিন্তাটা করি না, যে কোনোভাবেই হোক আই হ্যাভ টু স্ট্যান্ড ব্যাক, কারণ আমার মেয়েকে তাহলে কে দেখবে, আমাকে তো সেখানে দাঁড়াতেই হবে। আমার মনে হয় জীবন একটাই যখন পেয়েছি সেখানে কি হারিয়েছি ওই হিসেব না করে এগিয়ে যাওয়াটাই দরকার। কালকে আমিও হয়তো থাকবো, তো আরেকজন কেউ সেই জায়গা নেই, ভেবে লাভ নেই। বাট আই রিয়েলি মিস এভরি মোমেন্ট, এবং আমার যে এই যে পজিটিভিটিটা তার সত্যিই কিন্তু আমার বিশেষ, মানে আমার সে আমার স্ত্রী যতটা তার থেকে বেশি আমার বন্ধু, কারণ পুরোটা সামলেছেন, কারণ আমাকে ওইভাবে লুজ করতে হয়। মানে একদিকে চাকাটা যদি একটুখানি এদিক ওদিক হয়েছে, তো অন্যদিকে চাকাটা ব্যালেন্স করেছে, এবং আমাদের মধ্যে ব্যাপার কথা, কিন্তু ওই জীবন চলে। দাদা যেটা বললেন যে কারোর জন্য জীবন থেমে থাকে না, এবং দাদা যেটা বললেন যে অনেক সময় প্রিয় মানুষের বিয়োগ আমাদের শোকের সাথে সাথে অনেক স্বনির্ভর করে দেয়, শক্তিও দেয়, অনেকটা শক্তি দেয়, অনেকটা স্বনির্ভর হতে হয়, তখন হয়ে যেতে হয়। তো খুব সত্যি কথা। তো দাদা নতুন যারা আসছে এই প্রফেশন, বা নতুন যারা কিছু করতে চায়, তো আপনি তো অনেক দিন আছেন, আপনি সফল মানুষ একজন, তো আপনি তাদেরকে কি সাজেশন দিতে চান? যে সফলতার কথা মানে আড়ম্বর করে বলতে পারবো তেমন নয়, অনেক কিছু জীবনে না পাওয়া আছে, অতৃপ্তি হয়তো আছে, কিন্তু আই নেভার রিগ্রেট ফর দ্যাট।
আমি মনে করি যে এইটুকু যে হয়েছে সেটাই বা কজনের হচ্ছে। আমার সমসাময়িক অনেক মানুষ আছেন যারা চলে গেছেন, যারা হয়তো কাজ করেন না, বা কিছুটা হয়তো চেষ্টা করেছিলেন কিন্তু যে কোনোভাবেও সফল হন, সেখানে তো আমি অনেকটা পেয়েছি আর কি। তবে হ্যাঁ, যে কোনো মানুষ একটা কোনো কিছু স্যাচুরেশন পয়েন্ট হয় না, যা কিছু চেষ্টা করবো তার বেশি আমরা আবার নতুন করে একটা কিছু ভাববো। আমার মনে হয় নতুন এই যে এতক্ষণ কথা বললাম, সেইখান থেকে যারা নতুন করে আসছেন এই শিল্পে বা যে কোনো কাজেই হোক না কেন, আমার মনে হয় জীবনের অভিজ্ঞতা থেকেই তারা কিন্তু সবটা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তবে আমি মনে করি ডেডিকেশনটা ভীষণ দরকার, সিনসিয়ারিটি ভীষণ দরকার, একটা কোথাও না মানে মাটি কামড়ে পড়ে থাকার একটা ওই প্রবণতা দরকার ভীষণভাবে। হ্যাঁ, সাংঘাতিকভাবে সেইটা না থাকলে মানে এই শিল্পতে ভালো না বেশি না সেই এখানে কাজ করতে পারে না। যদি মনে হয় এখানে একটা ওই টাইম পাস করে দেখি আমরা অভিনয় করে যদি না চান্স পেলাম অন্য জায়গায়, এটা হলে তার কিন্তু সমস্যা আছে। আমার মনে হয় সেখানে ভাবে ডেডিকেটেডলি এখানে পড়ে থাকতে হবে যে না, আমি এইটাই করবো, মে হোয়াট কাম, যা খেতে পাই না পাই, ভিক্ষা করি যা করি, আমি এটাতেই স্টিক করবো। সেই শাহরুখ খানের যে বিখ্যাত ডায়লগ আছে না, হ্যাঁ, দাদার किसी चीज को चाहोगे पूरी 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 कायनात वो तुमसे मिलाने की कोशिश करो, ওই রকমই আর প্যাশন এবং পেশেন্স প্যাশন মানে শুধু একটা কম থাকলে হবে না, মাটি কামড়ে পড়ে থাকতে হবে, পেশেন্স রাখতে হবে এই ইন্ডাস্ট্রিতে, আর একটা প্যাশন থাকতে হবে, ভালোবেসে কাজটাকে এনজয় করে। ফেলিওর হলে আবার চেষ্টা করতে হবে, বারবার করতে হবে, সফলতা আসবে। একটা কথা আছে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেলিয়ার বলে কিছু হয় না, আমরা যেটা ফেল করলাম সেটা বলতে পরেরটা আরো বেটার করবো বলেই আজকে লেসন। যে আমাদের শেখায় যে এইখানে তুমি ভুল করেছো, তো এইভাবে পরেরটা করো, বা এই জায়গাটাতে ল্যাক হয়েছে, পরের স্টেপটা এইভাবে নাও। তো এটা গডের একটা মেসেজ, হয় সাকসেস দেবে, না হলে লার্নিং দেবে, দুটোর মধ্যে দ্যাট ইজ লাইফ। কখনো একটু বেশি কখনো একটু কম। আমরা আজকে এখানেই শেষ করছি। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম তাদের সাথে, রাখতে পেরেছি। তারা আবার বলছি এতটা ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছে, আমরা কৃতজ্ঞ সেই জন্য। আবার আমরা আসবো, আপনারা থাকুন জয়শ্রী নিউজের সঙ্গে।